ঘুম থেকে লাফিয়ে উঠে দিলাম এক চিৎকার। ও আম্মু গো, আমাদের বাসার ছাদ ফুটা হয়ে গেল গো, এখন আমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে। চুপ, বাসার ছাদ ফুটো হয়নি, তোর উপর পানি ঢালছি। কেন? আমি তোমার কোন পাকা ধানে মই দিছি যে তুমি এত সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলছো? ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। তুমি আমাকে এই কথা বলার জন্য ঘুম থেকে তুললে? শয়তান ছেলে, কাল যে এসে পড়লি আমাকে, আজ তোর অফিসে মিটিং থাকায় 9টা বাজে যেতে হবে, তা সেই খেয়াল আছে তোর? ঘড়িতে তাকিয়ে দেখ, 9টা 20 বাজে। কি 9টা 20? OMG, তুমি আমাকে আরো আগে কেন ডাকোনি? মানে আমার গুলু মুলু আম্মুটা রাগ করে না? আমি এখনই রেডি হচ্ছি বলেই ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে। চলুন এবার পরিচয়টা বলি। এতক্ষণ যাকে ঘুম থেকে তুলতে বিশ্বযুদ্ধ হলো, ইনি হলেন গল্পের নায়ক তথা আমি নিজেই। আর আমার নাম হলো ফারহান আহমেদ শুভ, সবাই শুভ নামেই ডাকে। আমি দেখতে মাশাল্লাহ, গায়ের রং ফর্সা, আর খালুর ডিজাইন কোম্পানিতে জব করি। আব্বুর নাম দেলোয়ার, মায়ের নাম সাজেদা বেগম, গৃহিণী। চলুন গল্পে ফেরা যাক। ওয়াশরুমে থেকে রেডি হয়ে বাইরে এসে আম্মুকে বললাম, আম্মু আমি চললাম। নাস্তা করে যাবি না? এখন নাস্তা করতে বসলে হয়তো জবটাই হারাতে হবে, তার থেকে ভালো আমি অফিস রুম থেকে বসেই পিয়নকে ডেকে কিছু কিনে খাবো। তারপর আমি হাঁটা দিলাম বাসা থেকে। কিছু দূর এসে রিকশায় চেপে বসলাম। এমনিতে প্রতিদিন হেঁটেই যাই, আজ লেট হওয়ায় রিকশা নিয়ে নেই। রিকশা থেকে নেমে অফিসের নিচে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টার বেশি বেজে গেছে। মাথার ভিতরে একটা চিন্তা শুরু হলো। গতকালকে স্যার সবাইকে বলেছিল আজকে নাকি সে ডিজাইন দিবে, অফিসের নতুন বস নির্বাচন করে। আমি হব না এটা আমি নিশ্চিতভাবে জানি, কিন্তু কে এই নতুন বস এগুলো ভালোভাবে ভেবেই ভিতরে ঢুকলাম। আমি ভিতরে ঢুকে চারদিকে একবার নজর দিলাম, দেখলাম সবাই কাজ নিয়ে বিজি, তাই সোজা আমার কেবিনে চলে এলাম। কাজ করতে থাকলাম অফিসের। ল্যাপটপ নিয়ে যেই বসবো তখন আসিফ ভাই এসে বলল, শুভ ভাই, আপনাকে বস্তার রুমে ডাকছেন। আমি আর আসিফ ভাই একই ডিপার্টমেন্টের। আসিফ ভাইয়ের কথায় বুঝতে পারলাম কিছু একটা হতে যাচ্ছে। আচ্ছা, নতুন বসটাকে? তুমি গিয়ে নিজে দেখে নাও। আসিফ ভাই তারপর আমার কেবিনে থেকে চলে গেল তার কেবিনে, তাই আমিও আর দেরি না করে সোজা চলে গেলাম বসের কেবিনে। কিন্তু কেবিনে ঢুকে দেখি বস অন্যদিক হয়ে ফাইল দেখছেন। তাই আমি বললাম, বস আমাকে কি আপনি ডাকছেন? আমার এই কথায় বস চেয়ারটা আমার দিক করে বসলো। আমি তো অবাক, কারণ আমাদের বস তো একজন মেয়ে, আর মেয়েটা অন্য কেউ না, সে হলো আমার জুনিয়র খালাতো বোন উমা। তাই আমি তার অনুমতি না নিয়ে চেয়ারে বসে পড়লাম। আমার বসা দেখে উমা দাঁড়িয়ে পড়লো, তাই আমি বললাম, আরে বসো তো, বড়দের এত সম্মান করস? এটা কি নিজের বাসা পেয়েছেন নাকি? কি যাতা বলছিস উমা? কয়েক মাস ধরে জব করছেন যে আদব কায়দা হয়নি? এটা অফিস। একে তো দেরি করে অফিসে ঢুকলেন, আবার বেয়াদবের মতো দরজায় নক না করে ঢুকে পড়লেন, তার উপর অনুমতি ছাড়া চেয়ারে বসে পড়লেন। আর আমার নাম মিস উমা চৌধুরী। কিন্তু আমি তো খালু থাকলে একই কাজ করি। মিস্টার শুভ, সেটা আপনার আর তার ব্যাপার। এখন যেহেতু অফিসটা আমার, সো এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। চেষ্টা করবো উমা। উমা নয়, ম্যাম হই আপনার। আর শোনেন, অফিসের পর থেকে দেরি হলে আপনাকে আর আমার অফিসে দরকার পড়বে না, সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিয়েন। আমি লেট করব কি করব না সেটা আমার ব্যাপার, আপনার যা খুশি করতে পারেন। আমার এ কথায় উমা আমার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, শোনেন মিস্টার শুভ, এই নিয়মটা শুধু আপনার নয়, অফিসে থাকা সকল কর্মজীবীদের জন্য। তারা পারলে আপনি কেন পারবেন না শুনি? সেই কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। ডিসগাস্টিং। এই কথা শুনে আমি চলে যেতে লাগলে উমা বলে ওঠে, আপনাকে কি আমি যেতে বলেছি যে আপনি চলে যাচ্ছেন আমার কথা না শুনে? রাখুন আপনার কথা। বলেই কাচের দরজাটা টেনে চলে এলাম নিজের চেম্বারের রুমে। কম্পিউটারের সামনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। তাই দেখে আসিফ ভাই বললেন, ভাই কি হয়েছে আপনার, কোনো সমস্যা? ভাই বস তো অনেক রাগী তো। কেন, কি হয়েছে ভাই? আর ভাই বললেন না, একটু দেরি হওয়ায় হাজারো কথা শুনতে হয়েছে আমাকে। আবার চাকরিটা নিয়েও টানাটানি করছে সে। ও এই ব্যাপার, তোমরা তো খালাতো ভাই বোন। কিন্তু অফিসে নয়। মানে একটু ক্লিয়ারলি বলো। তারপর আমি আসিফ ভাইকে ভিতরে আমার সাথে যা যা হয়েছে সমস্ত কথা বললাম। আসিফ ভাই শুনে একটু হেসে বলল, ভাই তিনি সবার সাথে ভালো ব্যবহার করেছেন, সেওয়ায়ে আপকে বিনা। সো সামনে আরো বিপদের মুখোমুখি হতে হবে, বোঝাই যাচ্ছে। রেডি থাকেন কেমন? ভাই বুঝি না আমি, আমার সাথেই বা এত করা। যদি এমন ব্যবহার পাই তাহলে আমি নিজেই চলে যাব অফিস ছেড়ে। তারপরও আমি কারোর নিয়মে আবদ্ধ হতে পারবো না। ভাই আমার মনে হয় আপনি আর ম্যামের কিছু একটা ছিল, যদি বলেন তো। ছিল, কিন্তু সেটা একটা লম্বা কেস।
আর সেটা কলেজ টাইমে হয়। বলুন তো ভাই তাহলে। অন্য এক সময় বলি ভাই। ভাই এখন শোনার জন্য ইন্টারেস্ট আমি, পরে হয়তো কাজও থাকতে পারে। আসিফ ভাইয়ের কথা শেষ হলে শাকচুনি ম্যামটা হাজির হয়ে বলতে লাগলো, এটি কি অফিস নাকি গল্পের কারিগরি জায়গা? সরি ম্যাম। আর আপনি তো মনে হয় সরি বলাটাও শেখেননি, তাই না? আমি কাউকে সরি টরি বলি না। ভুল করবেন আবার সরি বলতেও পারবেন না আপনি। ভাই সরি বলে দিন। ভুল করলে তো সরি বলবো। অফিসের টাইমে কাজ না করে দুজন গল্প করছেন, সেটা কি ভুল নয়? কাজ শেষ করে কথা বলছি। ও, তাহলে কাজ শেষ আপনার? জি ম্যাম। তারপরে উমা তার রুমে গিয়ে একটু পর আবারও বের হয়ে এসে আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, এটা নতুন প্রজেক্টের ফাইল, সবকিছু ঠিকঠাক করে 2 দিনের মধ্যে জমা দিবেন আমার কাছে। শুনেন ম্যাম, আমি কারো ধরা টাইমলি কাজ করি না। ধরা টাইমলি যদি দেন তাহলে আমি পারবো না প্রজেক্ট কমপ্লিট করতে। উমা আমার কথা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওকে, কিন্তু আমি এই ফাইলটা একটু তাড়াতাড়ি দিয়েন। ওকে, আই উইল ট্রাই। উমা চলে গিয়েও আবার ফিরে এসে, আর হ্যাঁ, মিস্টার শুভ আর মিস্টার আসিফ। তারপর উমা যা বলল তখন সেই কথাটা আমি কেন আসিফ ভাইও শোনার জন্য প্রস্তুত ছিলেন না। আপনাদের দুজনকে আজকে ডিনারে আব্বু বাসায় আসতে বলেছেন। আসিফ ভাইও তার কাজে মনোযোগ দিল, তাই আমি বসেরা থেকে ফাইলটার পৃষ্ঠা উল্টাতে লাগলাম। ফাইলটা এদিক সেদিক করতেই লাঞ্চ টাইম হয়ে গেল, তাই ফাইলটা বন্ধ করে রেখে আমি আর আসিফ ভাই চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে পড়লাম। আচ্ছা ভাই, কি অর্ডার দিব? পিৎজা অর্ডার করি? ভাই, সকাল থেকে ম্যামের বকা ছাড়া কিছু খাওয়া হয়নি, আপনি আমার জন্য পিৎজা অর্ডার করেন, আমি না হয় বিরিয়ানি অর্ডার করি। সকাল ধরে কিছু খাননি? আগে বলেননি কেন? আগে বললে পিয়ানরে টাকা দিয়ে কিছু খাইতেন। তখন ক্ষুধা লাগছিল, সেটা অনুভব হয়নি, কারণ ম্যামের বকাতে পেট ভরে গেছিল। আসিফ ভাই আর তখন কিছু বলল না। একজন এসে আমাদের দুজনের অর্ডার নিয়ে গেল এবং কিছু সময় পর অর্ডার দুটো দিয়েও গেল। রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে দুজন মিলে আবার চলে গেলাম অফিসে। আসিফ ভাই একবার ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগলো, শুভ ভাই, এখনো 15 মিনিটের ব্রেক আছে, এর মধ্যে আপনার আর ম্যামের কাহিনীটা বলে ফেলেন তো। তাহলে শুনুন। বলেই চলে এলাম কয়েক বছর পূর্বের সময়। কলেজ করে বাসায় ফেরার পথে উমা আমার রাস্তা আটকালো তার সাইকেল নিয়ে। আমার ওখান থেকে কলেজ কাছে থাকে, হেঁটে যাওয়া আসা করতাম কলেজে। ওই তুই আমার পথ আটকালি কেন? তোমায় একটা কথা বলবো বলেই পথ আটকিয়েছি তোমার। কি বলবি তাড়াতাড়ি করে বল, বাসায় ফিরতে হবে। আর আমাকে তুমি করে কেন বলতেছস? আমি তোর বড় ভাই হই। ভালোবাসার মানুষকে কি কেউ আপনি করে বলে? ওয়েট, কে তোকে ভালোবাসে? কেন তুমি? শোন উমা, আমি তোর খালাতো ভাই হই। তো কি হয়েছে? এই খালাতো বন্ধু দেখি কোনোভাবেই কিছু হচ্ছে না। আর আমি একজন আগে থেকে ভালোবাসি, এরপরেও যদি আমায় ভালোবাসিস সেটা তোর ব্যাপার। আমার কথায় উমা সাইকেলের উপরে বসে মাথা নিচু করে রইল, কিন্তু কোনো জবাব এলো না। আর হ্যাঁ, পরবর্তীতে দেখা হলে তুমি করে না আপনি করেই ডাকবি। আমি চললাম। তারপর আমি বাসায় চলে আসি। এরপরের দিন থেকে উমাকে আর কখনো দেখতে পাইনি। আর এতদিন পর সে আমার অফিসের বস হয়ে আসলো। এখন সে নয়, আমাকেই তাকে ডাকতে হয় আপনি করে। সো স্যাড ভাই। তা সত্যি কি আপনি কাউকে ভালোবাসতেন তখন? ধুর ভাই, আমি তো তখন উমার পিছু ছাড়ানোর জন্য বলেছিলাম। আচ্ছা ভাই, কাজ করেন, অফিস টাইম আবার এসে গেছে। আমি মোবাইলে টাইমলি দেখে কাজে মনোনিবেশ করলাম। ফাইলটা আরেকটু হাতাহাতি করে চলে এলাম বাসায়। ফাইলটা অফিসেই রেখে বাসায় এসে আমার ফেভারিট গিটারটা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করেও গিটার পেলাম না। তাই আমি, আম্মু কই তুমি? আম্মু তার রুম থেকে আস্তে আস্তে কথাগুলো বলল। কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার গিটারটা না দেয়ালের সাথে রেখেছিলাম, সেটা কই গেল? ওটা তোর মামা নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? তোমার ভাই আমার গিটারটা কই নিয়ে গেছে? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর মামুকেই ফোন দিয়ে জিজ্ঞেস কর। শোন আম্মু, আমার শখের গিটারটার কিছু হলে তোমার ওই মোটু ভাইয়ের আমি সুই দিয়ে ভরি গালিয়ে দিব। কি বললি তুই? তোর আজকে রাতের খাবার অফ, আর সেটা খাবে তোরই মোটু মামা। সমস্যা নাই, আমি খালার বাসায় যাব এবং সেখানেই খাবো। আচ্ছা, তাই কর। বলেই রেগে চলে গেল রুম থেকে। আমার আম্মু আমার মামাটাকে অনেক ভালোবাসে, আমিও বাসি, কিন্তু মাঝে মধ্যে আম্মুকে রাগিয়ে দেই। কিন্তু আমার থেকেও মামুর ভালোবাসা অনেক। নানু মারা যাওয়ার সময় আম্মুর ছোট ভাই মানে আমার মামুকে তার হাতে তুলে দিয়ে যান। আর নানি তো আগেই মারা যান। আমার আম্মুরা 2 বোন 1 ভাই। আর ভাইয়া হলো আমার থেকে 2 বছরের বড়, একটু মোটু, তারপরে বন্ধুর মতো থাকি আমরা। আমার মামার নাম রফিক। আমি জানি মামা এই সন্ধ্যায় কোথায় থাকে, তাই সেখানে যেতে লাগলাম সিঁড়ি বেয়ে। কিন্তু হঠাৎই সিঁড়িতে একটা মেয়েকে দেখতে পেলাম, আগে কখনো দেখিনি আমি।
মেয়েটা দেখতে মাশাআল্লাহ। আমি সিঁড়ির উপরের দিকে যাচ্ছি আর মেয়েটা নিচের দিকে নামছে। আর হঠাৎ করেই মেয়েটির পা পিছলে পড়ে যেই না যাবে তখনই আমি মেয়েটিকে ধরে ফেলি। দুজনের চোখাচোখি হতে লাগলো সিনেমার স্টাইলে। আর তখনই রফিক মামাও সেই স্থানে চলে এলো। মেয়েটাকে আমি ছেড়ে দিলাম আর মেয়েটি আমার ছাড়া পেয়ে মুক্ত পাখির নয় চোখ নামিয়ে চলে গেল নিচের দিকে। মেয়েটা চলে গেলে রফিক মামা বলল, কিরে ভাগ্নে, মেয়েটিকে দেখে ফিদাতিটা হয়ে গেলে নাকি? এরকম ভাবে তাকিয়ে আছিস? ওরকম কিছু না। বোঝা হয়ে গেছে। আচ্ছা মামা, মেয়েটা কোথায় থাকে আর আমাদের বাসার সিঁড়িতেই বা কি করছে? মেয়েটা এবং মেয়েটার আম্মু আব্বু এখানে থাকে, তোদের দোতলার ভাড়াটা হিসেবে। আমাদের বাসাটা দোতলা আর আমার পরিবার নিচতলায় থাকি। আর উপরের তলাটা আজকে ভাড়া দিয়ে দিছে আম্মু। এত কথা বাদ, আমার গিটার কই? ছাদে। আমি মামাকে সাথে করে ছাদে চলে এলাম। আচ্ছা মামা, তুমি বিয়ে কবে করবা? তোর বিয়ে খেয়ে তারপর। যদি আমাদের ভাড়াটিয়া মেয়েটাকে বিয়ে করি কেমন হবে? আচ্ছা, তোর আম্মুরে আজকেই বলে দিচ্ছি যে তুই এই মেয়েকে পছন্দ করছিস এবং বিয়ে করতে চাস। ধুর মামা, কথার কথা শুধু বললাম। তারপর আমি আর মামা কিছু সময় ছাদে আড্ডা দিয়ে চলে এলাম রুমে এসে একটা সুন্দর দেখে শার্ট প্যান্ট পরে রওনা হলাম খালার বাড়ি যাওয়ার জন্য। সন্ধ্যা, তাই হেঁটে না গিয়ে একটা রিক্সা নিলাম। মাঝ রাস্তায় রিক্সাটা একটু দাঁড় করালাম সোমার জন্য কিছু নেওয়ার জন্য। খালুদের বাসার কাছে এসে নেমে পড়ি রিক্সা থেকে। রিক্সাওয়ালা মামুর ভাড়াটা মিটিয়ে খালুদের বাসার কলিং বেল চাপলাম। আর একটু পর উমার ছোট বোন সোমা এসে দরজাটা খুলল। আর আমি দোকান থেকে আনা চকলেট দিয়ে দেই তোমাকে। সোমা খুশি মনে চকলেটগুলো নিয়ে চলে গেল ভিতরে। আমি দরজাটা লাগিয়ে ভিতরে ঢুকে পড়ি। ভিতরে গিয়ে দেখি আসিফ ভাই আর খালু কি যেন কথাবার্তা বলছে, তাই আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়িয়ে কেন? বসো। আমি আসিফ ভাইয়ের পাশেই বসলাম। আসিফ ভাই ফিসফিস করে বলল, শুভ ভাই, এখানেও দেরি? রাস্তা একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে খালু জোরে আওয়াজ করে সোমাকে ডাক দিল। সোমা খালুর কাছে এলে খালু বলল, সোমা, ওমাকে ডেকে আনো তো আম্মু। খালুর কথায় সোমা চলে গেল ওনাকে ডেকে আনার জন্য। একটু পর সোমা উমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। দেখতে পেলাম উমা একটা খুব সুন্দর ড্রেস পরেছে। আমাদের দিকে তাকিয়ে উমা বলল, কিছু বলবা আব্বু? শোনো, তুমি তো নতুন জয়েন করছো অফিসে, হয়তো সবকিছু ভালোভাবে জানো না। তোমার খালাতো ভাই আর মিস্টার আসিফকে জিজ্ঞেস করলে সব বুঝিয়ে দিবে। ঠিক আছে আব্বু, আমি কি এবার চলে যাব? আচ্ছা যাও। উমা চলে গেলে খালু আমাদেরকে জিজ্ঞেস করলো, প্রথম দিন অফিসে কেমন কাটলো সবার? সবার তো কিছু জানি না, আমার তো 12 থেকে 13টা বাজিয়েছে। আমি এগুলো বিড়বিড় করে বলছি, তাই আসিফ ভাই আমাকে একটা আস্তে করে ধাক্কা দিল তার হাতের বাহু দিয়ে। কি বললা শুভ? আমি তো বুঝতে পারিনি। আমার বোন অনেক ভালো সামলাতে পারে অফিস, তাই বললাম। তাহলে ভালোই, আমার আর চিন্তা থাকলো না। এর মধ্যে খালুদের কাজের মেয়েটি এসে বলল, খাওয়ান দাওয়ান বেক রেডি। কাজের মেয়েটি বলেই চলে গেল। চলো ডিনার করা যাক। তারপর সকলেই চলে গেলাম খেতে ডাইনিং টেবিলে। খাওয়া দাওয়া শেষ হলে খালুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় এসে ঘুমিয়েও পড়লাম। সকাল 7:30টায় ঘুম ভাঙলে চলে যাই অফিসে পৌঁছে মোবাইলে দেখি 9টার কাছাকাছি। অফিসের ভিতরে গিয়ে আমার চেম্বারে বসে টুকটাক কাজ করতে থাকি। অফিসের কাজ করতে করতে কখন যে কিবোর্ডের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি তা আমি নিজেও জানি না। অনেকক্ষণ সময় পর ঘুম ভাঙলে দেখতে পাই উমাকে। আমার চোখ খুলছে দেখে বলল, গুড মর্নিং। ঘুমটা ঠিক মতো হয়েছে আপনার, নাকি আরো ঘুমাতে হবে? উমার এ কথায় আমি নিজের ভিতরেই দোয়া দরুদ পড়তে থাকি। আর তখনই উমা চিৎকার করে বলল, অফিস থেকে ঘুমানোর জায়গা পাইছেন আপনি? কাজ তো একটা কাজও করেন না, আর অফিসে এসে ঘুমাচ্ছেন? বেতন তো শুধু শুধু দেয় অফিস কর্মকর্তা। চোখটা লেগে গিয়েছিল একটু। চোখ লেগে গেলে কফি খেয়ে নিতেন, নাকি অফিসের কফির বিলটা আপনি পে করেন? আর হবে না ম্যাম। আমার কথা শুনে চলে গেল রেগে মেগে উমা। সবাই তাকিয়ে রইল আমার দিকে। আমি ধমক দিয়ে বললাম, আমি কি চিড়িয়াখানার বান্দর? সবাই এরকমভাবে কেন তাকিয়ে আছেন? কাজে মন দেন সবাই। আমার এ কথায় সবাই কাজের দিকে মনোযোগ দিল। তারপর আমি আসিফ ভাইকে বললাম, ভাই ম্যাম এসেছে, আমাকে কেন ডাকেননি? শুভ ভাই, আমার বাথরুমে চাপ ছিল বলে চলে যায় সেখানে, আর এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আর উমা ম্যাম আপনার দিকে তাকিয়ে আছে। তাহলে বলুন তো আমি এতে কি করতে পারি?
এতে তো আর কিছু করার নাই। অতপর আসিফ ভাই কাজে মন দিলেন। এতগুলো বকা খাওয়ার পর আর চোখে এক ফোঁটাও ঘুম আসলো না। নিয়মিত কিছু কাজ সেরে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি রফিক মামা টিভি দেখছে। আমাকে চুপচাপ রুমে চলে যেতে দেখে সেও টিভিটা বন্ধ করে আমার রুমে এলো পিছু পিছু। আমি সোজা বিছানায় বসে বোর্ড খুলে মোজাটা খুলতে লাগলাম, আর তখনই মামা বলল, কিরে, তোর মুখ এরকম শুকনো শুকনো লাগতেছে কেন? কিছু কি হয়েছে? না কিছু হয়নি। তাহলে এমন মন মরা কেন তোর? ঘুম আসছে তাই হয়তো। তাহলে তুই ঘুমা, আমি না হয় পরে তোর সাথে কথা বলবানি। কি কোনো জরুরি কথা আছে কি মামা? তেমন জরিলেও না, তুই ঘুমা। আচ্ছা। আমি মোজাটা খুলে রেখে ঘুমিয়ে পড়ি। 2 ঘন্টা পর। ওই শুভ, ওঠ। কি হয়েছে? আরে এখন সন্ধ্যা, আর সন্ধ্যায় কেউ ঘুমায় কি? আর তার মধ্যে তোর আম্মু তোকে ডাকছে। মামার কথায় আমি উঠে হাত মুখ ধুয়ে আম্মুর কাছে চলে গেলাম। কি হয়েছে আম্মু, তুমি নাকি ডাকছো? হ্যাঁ ডাকছি। কেন ডাকছো? এই নে বিরিয়ানি আছে, এগুলো আমাদের ভাড়াটিয়াদের দিয়ে আয়। আম্মু দুজনের মতো প্লেটের বিরিয়ানির বাটিটা আমার হাতে ধরিয়ে দিয়ে, এই জন্য আমার ঘুম ভাঙিয়েছো? হ্যাঁ এজন্যই। তোমার ভাইকে বললি তো সেই দিয়ে আসতো। ঠিক আছে, কিন্তু ওর একটা প্রেস্টিজ আছে। আর আমার প্রেস্টিজ নাই বুঝি? এত কথা বাদ দিয়ে যা বলছি তাই কর, তা না হলে। আর বলতে হবে না, আমি যাচ্ছি। তারপর ভদ্র ছেলের মতো কোনো উপায় না পেয়ে বিরিয়ানির বাটিটা নিয়ে ভাড়াটিয়াদের দরজার কলিং বেল চাপ দিলাম। দরজাটা খুললো সেই সিঁড়িতে ধাক্কা খাওয়ার মতো মেয়েটি। আমাকে দেখে বলল, আরে আপনি? আমাকে চিনেন বুঝি? চিনবো না কেন, আপনি তো বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। আর কিছু জানো? না, কিন্তু জেনে নেব, ভেতরে আসেন। মেয়েটির কথায় আমি ভিতরে গিয়ে বিরিয়ানির বাটিটা এগিয়ে দিলাম। মেয়েটি বাটিটা টেবিলের উপর রেখে আবার চলে এলো আমার কাছে। বসুন না। মেয়েটির কথায় আমি বসে পড়লাম সোফায়। আন্টি কই? আম্মু আপু তো একটু বাইরে গেছে, একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, আপনার নাম কি? আমি মিষ্টি। আপনার নামের মতোই আপনি মিষ্টি আছেন। ও রিয়েলি? হুম। আর আপনার? আমি ফারহান আহমেদ শুভ। নাইস নেম। আপনি কি রিলেশন করেন? হঠাৎ এ কথা কেন? এমনিতেই জিজ্ঞেস করলাম। না, আমি রিলেশন করি না, তবে তবে কি? আমি বিবাহিত। এই কথা শোনার পর আমার আর কোনো কথা বলার ইন্টারেস্ট রইল না। আচ্ছা আপু, আমি এখন চলি বলেই দিলাম দরজার দিকে দৌড়, এবং চলেও এলাম বাইরে। সিঁড়ি দিয়ে উপর থেকে নামছি, তখনই আঙ্কেল আর আন্টির সাথে দেখা হলো। বাবা, তুমি হাঁপাতে হাঁপাতে কই যাচ্ছ? আপনাদের রুম থেকেই। আমার এই কথায় আঙ্কেল আর আন্টি একে অপরের দিকে তাকালো এবং বলল, আমাদের মেয়ের সাথে কি আবল তাবল করছো? আমি পড়লাম গ্যারার তলে। কী সব আবল তাবল বলছেন? আম্মু আপনাদের জন্য কিছু খাবার পাঠিয়েছে, তাই দিতে আপনাদের রুমে গেছিলাম। কথাগুলো বলেই সেখান থেকেও দৌড়ে চলে এলাম নিচতলায় আমাদের রুমে। নিজের রুমের দিকে যাচ্ছি, তখন আম্মু ডেকে বলল, শুভ, এত দেরি করলি কেন? আয় বিরিয়ানি খেয়ে নে, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি তাকে দেখলাম আম্মু তার ভাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে, তাই আমি ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে ডাইনিং টেবিলে মামার পাশের চেয়ারে বসলাম। তারপর আম্মু আমার প্লেটেও দিল বিরিয়ানি। অনেক ভালো হয়েছে আজকের বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে এশারের দিকে তাড়াতাড়ি শুয়ে পড়লাম বেডে, আর ঘুমিয়েও যাই। সকাল হলে চলে গেলাম অফিসে, কিন্তু মনে কোনো রকম শান্তি লাগলো না, তাই ল্যাপটপেই গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎই পিয়নের আগমন ঘটলো আমার রুমে। কিছু বলবেন? জি স্যার, উমা ম্যাডাম আপনারে তার সাথে একটু দেখা করতে কইছে। ঠিক আছে, আমি আসছি। তারপর পিয়ন চলে গেলে আমি ল্যাপটপটা অফ করে চলে আসি ওমার রুমের দরজায়। ম্যাম আসতে পারি? আমায় ডাকছেন ম্যাম? হ্যাঁ, কি করতেছিলেন? গেম খেলতেছিলাম। বাহ, খুব ভালো। তা আমার ফাইলের কি অবস্থা? কতটুকু কাজ শেষ করলেন? ফাইলের অবস্থা ভালোই, কিন্তু আমি এখনো কাজ শুরু করিনি। আপনি নিজেকে কি পাইছেন? হ্যাঁ, আপনার যখন ইচ্ছা হবে অফিসে আসবেন, আবার মন চাইলে কাজ করবেন, নয়তো না। আমি আপনাকে নিয়ে আর পারতেছি না, আপনাকে আমি ফায়ার করছি। উমা তার চেয়ার থেকে উঠে কথাগুলো বলল। উমা আমার টেবিলের উপর একটা ফাইল রেখে, ফাইলটা হয়তো আমারই, তাই আমি বললাম 5 মিনিট। বলেই উমার রুম থেকে বেরিয়ে মিষ্টির দোকানে গিয়ে 2 কেজি টাঙ্গাইলের মিষ্টি কিনে আবার অফিসে চলে গেলাম, এবং একটা প্যাকেট খুলে অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে লাগলাম। অনেকে জিজ্ঞেস করলো কিসের জন্য মিষ্টি। আমি তাদের উত্তরে বললাম কিছুক্ষণ পর দেখতে পাবেন, আর বাকি থাকা প্যাকেটটা নিয়ে উমার রুমে ঢুকলাম। কোথায় গিয়েছিলেন? আমি মিষ্টির প্যাকেটটা তার টেবিলের উপর রেখে, আপনার জন্য। ও, মিষ্টি দিয়ে আমাকে ভোলাতে চাইছেন তাই না?
যেন আপনাকে ফায়ার না করি। আমি আমার ফাইলটা হাতে নিয়ে বলি, কি বলছি সোমা, আমি তো নিজেই নিজেকে ফায়ার করলাম। আমার একটা ইচ্ছে ছিল, যেদিন আমি কোনোভাবে ফায়ার হব অফিস থেকে, তখন সবাইকে মিষ্টিমুখ করিয়েই ফায়ার হব। আচ্ছা ভালো থাকিস, আমি গেলাম বলেই উমার রুম থেকে বের হলাম। আমি একবার পিছন ফিরে তাকিয়ে দেখি উমা মাথা নিচু করে চোখের পানি মুছছে। আবার সামনের দিকে তাকিয়ে চলতে লাগলাম। অফিসের সকলেই আমাকে নিজের কাগজগুলি নিয়ে যেতে দেখে দাঁড়িয়ে গেল এবং চেয়ে থাকলো আমার দিকে। আমিও সবার দিকে একবার তাকিয়েই বের হয়ে আসলাম অফিস থেকে। আরও 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় রিক্সা করে চলে এলাম। আমাকে মিষ্টি আনতে দেখে আম্মু বলল, প্রমোশন হয়েছে বুঝি, তার জন্য মিষ্টি আনছিস? আমি মিষ্টির প্যাকেটটা আম্মুর পাশে থাকা মামার কাছে এগিয়ে দিলাম। মামা খুলেই খেতে থাকলো। মোটা মানুষের যা অভ্যাস আর কি। একদমই। আমি আর অফিসে যাচ্ছি না, এটাই আমার প্রমোশন। আমার এ কথায় মামার মুখ থেকে একটা মিষ্টি পড়ে গেল নিচে। মানে কি? কেন ভালো একটা জব ছাড়লি? তোর আপু জানলে কি বলবে? আম্মুর কোনো উত্তর না দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। বিকাল 3টার দিকে আব্বুর ফোন আসলো সিঙ্গাপুর থেকে। আমি শোয়া থেকে উঠে বসলাম, তারপর ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কথা রাখবা? ছোটবেলা থেকে তোমার কোন কথাটা রাখিনি? আব্বু বলেন, রাখবো। এখন তুমি বিয়ে করে নাও, তা না হলে পরে বিয়ে করার বয়স পাইবা না। কিন্তু আমি তো এখন বেকার। তো কি হয়েছে? একটা গেছে জব, আর একটা আসবে। এখন তোমার বিয়ে করার উপযুক্ত সময়। ঠিক আছে আব্বু, কিন্তু আমি মেয়েটিকে দেখতে পারবো না। আপনার পছন্দ মতোই বিয়ে হবে। অনেক খুশি হলাম। আর মেয়েটিকে আমার দেখাই আছে, আমি কালকে আসছি দেশে। বলেই ফোনটা রেখে দিল আব্বু। আমি ফোনটাকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আব্বুকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম, আর তার পরের দিন আমার বিয়ে হয়ে গেল, মানে আজকেই। আমি এখন কই আছি জানেন আপনারা? হয়তো জানেন, আবার নাও জানেন। আমি এখন ছাদ থেকে নিচে বাসর ঘরে প্রবেশ করলাম। আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম, আর তখনই বিছানায় বসে থাকা বউরূপে পরীটা আমাকে সালাম করলো। আমি হাত দিয়ে তাকে উঠিয়ে তার ঘোমটাটা টানতেই দেখে বুকের ভেতরটা চ্যাত করে উঠলো। চ্যাত করে উঠলো কেন জানতে চাইছেন, তাই তো? কারণ এটা আমার খালাতো বোন উমা। ওভাবেই আমি উমাকে রেখে দরজাটা খুলে বাহিরে চলে আসি। বাইরে আসার পর আব্বু রুমের দরজায় নক করি। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম। আব্বু তখন বিছানায় বসা ছিল। এত রাতে এখানে কেন তুই? আব্বু আমার বউকে। কেন উমা? সেটা তুমি আমাকে আগে বলনি কেন? তুই জানতে বা দেখতে চাসনি, তাই বলিনি। আমি উমাকে আমার বউ মানি না। তুই না মানলে নাই, সর আমার রুম থেকে, সকালে অনেক কাজ আছে। কি আর করবো, আব্বুর এরকম ধমকের ন্যায় কথার মাঝে কোনো কথা না বাড়িয়ে আব্বুর রুম থেকে বেরিয়ে এলাম। আমাদের বিয়েটা এমনভাবে হয়েছে যে আমি বুঝতেই পারিনি এটা আমার খালাতো বোনের সাথে বিয়ে হয়েছে। খালুদের বাসায় বিয়ে হলে আমি বুঝতেই পারতাম সবকিছু, তা না হয়ে একটা অন্য ডিপার্টমেন্টের স্টাইলে বিয়েটা হয়েছে। এখন ভাবতে লাগলাম পুরো বাসাতেই আমাদের আত্মীয়তে ভর্তি। মিষ্টি আপুদের বাসায়ও কয়েকটা রুমে মেহমানে ভরপুর, এমনকি আমাদের ছাদেও। তাই কোনো উপায় না পেয়ে আমি আমার রুমের দিকে পা বাড়ালাম। আমার রুমের কাছে আসতে আরেকটা বিপদ এসে পড়লো আমার চোখের সামনে। উমার ছোট বোন সোমা দরজাটা ঠিক বরাবর দাঁড়িয়ে আছে হাত পেতে। দোলা ভাই টাকা দেন। যদি সোমা আগে দাঁড়িয়ে থাকতো তাহলে হয়তো আন্দাজ করতে পারতাম ভিতরে আমার বউরূপে পড়ি না, মানে প্যারা কে আছে বা থাকতে পারে, এগুলো ভাবছি। তখন আবারও বলল, কি ব্যাপার, আমার টাকা দেন। তোমার টাকা মানে? তোমার থেকে তো আমি ধার হাওলাত কিছুই নেইনি, তাহলে কিসের টাকা? বারে পুরো বাসর ঘরের সবকিছু ফুল তো আমি নিজে হাতে সাজিয়েছি, তা টাকা নেব না? এমনি এমনি ভিতরে ঢুকতে দেব না। সত্যি কথা, অনেক সুন্দর হয়েছে সাজানো। আমি একবার তো ভিতরে গেছিলাম, আর যদি না দিই? তাহলে ভিতরে ঢুকতে দেব না। আচ্ছা না দিলা, আমার ভিতরে যাওয়ারও কোনো ইচ্ছে নেই। আর তখনই দরজাটা খুলে উমা বলতে লাগলো, কি ব্যাপার সোমা, তুই এখানে কি করছিস? দেখ না বুবু, তোর জামাই আমার দাবি কিছু টাকা মানছে না। কত টাকা? 10,000 টাকা। সোমার কথায় উমা ভিতরে গিয়ে টাকাগুলো নিয়ে এসে দেখলো সোমা নেই। তাই আমাকে বলতে লাগলো, আমার বোন সোমা কই? তুই চলে যাওয়ার পর আমি ওর পাওনার টাকাটা দিয়ে দিয়েছি। তারপর আর কোনো কথা না বাড়িয়ে উমা ভিতরে চলে গেল। আমি এবার ভাবলাম বিয়ে যখন হয়ে গেছে এখন আর কি করার, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। এর মধ্যে উমা টাকাগুলো তার ব্যাগে রেখে বলল, ভেতরে আসবা নাকি দরজাটা বন্ধ করে দিমু? উমার কথায় ঘোর কাটলো। তখন ভিতরে এসে আমি নিজেই দরজাটা বন্ধ করে দেই। তারপর দেখতে পাই উমা তার সুটকেস থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। আমি চারপাশে সাজানো ফুল থেকে কয়েকটা ফুল কালারের ফুল হাতে নিয়ে ভাবতে লাগলাম, আচ্ছা আমি যদি উমাকে প্রপোজ করি তাহলে কেমন হয়। এগুলো নিয়ে ভাবছি, তখন উমা বাথরুম থেকে হলুদ একটা শাড়ি পরে বের হলো। আমি দেখেই ফিদা হয়ে গেলাম এমন রূপে উমাকে। একদমই হলুদ পরীর মতো লাগছে উমাকে। চোখ সরানো দায়ী হয়ে দাঁড়ালো আমার। তখন উমা বলল,
এমন করে তাকিয়েও না শুভ, লজ্জায় মরে যাবো তো এক্ষুনি। আমি আস্তে আস্তে ওর সামনে দাঁড়িয়ে বলতে থাকি, আমি তোমায় ভালোবাসি উমা। সবাই তো লাল গোলাপ দিয়ে ভালোবাসার কথা বলে, কিন্তু আমি তোমায় লাল গোলাপ না সাদা গোলাপটা দিতে চাই। উমার হাতে ফুলটা দিয়ে তারপর দেখলাম উমার চোখ দুটো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মুখে একটু একটু করে হাসি ফুটে উঠেছে। তারপরও বলতে থাকি, সাদা শুভ্রতার রং, আমাদের সম্পর্কটা শুরু হোক শুভ্রতা দিয়ে। তারপর কমলা ফুলটা উমার হাতে দিয়ে বলতে থাকি, কমলা পাগলামি আমাদের সম্পর্কে, পাগলামিটা অটুট থাকুক। তারপর একটা ফুল হলুদ ফুলটা উমার হাতে দিয়ে বলতে থাকি, হলুদ রংটা কিন্তু সবার আগে চোখে পড়ে জানো তো। যেমন করে আজকে তুমি হলুদ শাড়ি পরেছো আর আমাকে নিজের করে নিয়েছো, আর এখন শুধু আমার চোখ তোমার দিকে আটকে আছে। তারপর লাস্ট ফুল লাল ফুলটা উমার হাতে দিয়ে বলতে থাকি, লাল গোলাপ, এটা হচ্ছে আমার ভালোবাসার রং। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য। আমার এতগুলো কথা বলার পর উমা বলে উঠল, থাকবে আমার সাথে সারা জীবন? যদি আল্লাহ তাআলা চান তো। তারপর উমাকে আমি নিজের কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপরে সিনটা না হয় নাইবা বললাম, যদি বলি তো সবাই অসভ্য ভাববে, আর গোপন বিষয় না বলাটাই উত্তম। আপনারা কি বলেন? বাসরতে যা যা করতে হয় সবকিছু করে ফেলি। উমা ক্লান্ত হয়ে আমার বুকে তার মাথাটা রাখলো। আমি উমার মাথার চুল হাত দিয়ে খেলা করতে করতে উমাকে জিজ্ঞেস করি, তুমি যে আমায় ভালোবাসো সেটা তোমার আর আমার ফ্যামিলি কিভাবে জানতে পারলো? না মানে এটা আমার শুধু জানার ইচ্ছে নয়, আমাদের গল্পটা যারা পড়ছেন 500+ লোক জানতে ইচ্ছুক। আচ্ছা শোনো তাহলে, তুমি যেদিন অফিস থেকে চলে গেলে তখনই আমি কান্না করতে থাকি। আর আধা ঘন্টা পর আমার আব্বু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপি চুপি আমার কেবিনে আসে, কিন্তু ভেতরে এসে তিনি সারপ্রাইজ হয়ে যায়। আর তখনও আমি কান্না করতেছিলাম। আমার আব্বু আমার কান্না একদমই সহ্য করতে পারেন না, তাই তিনি আস্তে আস্তে করে বলতে থাকে, কি রে মা, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আমি ভাবতেই পারিনি আব্বু এভাবে অফিসে আসবে এবং আমার কেবিনে চুপি চুপি আসবে, তাই তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিয়ে বলতে থাকি, কই না তো আব্বু, কিছু হয়নি। না, তোর তো কিছু হয়েছে, সব কিছু খুলে বল আমাকে। তখন দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলতে থাকি, আব্বু আমি শুভকে ভালোবাসি, কিন্তু শুভ অফিস এবং আমার চোখের সামনে থেকে চলে গেছে। আমি শুভকে ছাড়া বাঁচবো না, প্লিজ পাপা শুভকে এনে দাও না। তুই শান্ত হ, আমি দেখছি বিষয়টা। বলে আব্বু আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তোমার আব্বুকে সমস্ত ঘটনা বলে, আর তার ফলস্বরূপ তোমাকে আজকে পেয়েছি। তাই তো বলি, হঠাৎ আব্বু সিঙ্গাপুর থেকে বিয়ের বিষয়ে কথা বলছিল কেন? বিড়বিড় করে কথাগুলো বলতে লাগলাম। কি ব্যাপার, কি বিড়বিড় করছো? তেমন কিছু না। আচ্ছা অনেক রাত হয়েছে, ঘুমাও। তারপর দুজনকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। সকাল হতেই সব আত্মীয়রা চলে গেল। সোমাকে সোমার আব্বু নিয়ে যায়। সকালে ঘুম ভাঙলো উমার ভেজা চুলে। চোখ খুলে দেখি উমা আমার মুখের উপর তার ভেজা চুল দিয়ে নাড়াচাড়া করছে। তাই আমি দুহাত দিয়ে জড়িয়ে নিলাম উমাকে। কি হচ্ছে কি শুভ? তুমি দেখতে পারছো না আদর করছি? মাত্র গোসল করে এলাম, প্লিজ এখন না। তুমি আমাকে ভালোই বাসো না? তুমি কি চাও আমি আবারও গোসল করি? যদি চাও তো করো রোম্যান্স। উমা ঝুঁকলেই আমি ওর কপালে একটা চুমু দিই, আর তাতে উমা বলে ওঠে, ফাজিল একটা, যাও গোসল করে এসো, আমি নাস্তা করে দিচ্ছি। উমার কথায় বিছানা ছেড়ে চলে গেলাম বাথরুমে এবং গোসলটা করে নিচে এসে দেখি উমা আর আম্মু, আব্বু ও আমার রফিক মামাকে নাস্তা বেড়ে দিচ্ছে। তাই আমিও গিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলের চেয়ারে। আম্মু আমাকে নাস্তা দাও। আম্মু নাস্তা দিতে এগিয়ে এলে আব্বু বলে ওঠে, এখন তো তোর বউ আছে, এবার একটু আমার বউ, তোর মাকে ছাড়। আমি কি ধরে রাখছিলাম নাকি আগে? আম্মুই আমাকে সবসময় খাবার দিবে। আম্মু আর সকলেই আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপু, তুমি শুভকে খাবার দাও। তারপর আম্মু এসে আমার প্লেটে খাবার দিল। খাবারের মাঝখানে হঠাৎ আব্বু বলে উঠল, বৌমাকে নিয়ে হানিমুনে যাবি না? শুনো আব্বু, ওসব হানিমুন টানিমুন শুধু ফিল্মে হয়, বাস্তব জীবনে না, তাই আমি যাব না। আমার এই কথায় আব্বু আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ হলে রুমে এসে শুয়ে পড়ি। আর কিছুক্ষণ পর উমা কাজটাজ শেষ করে চলে এসে আমার বুকে রাতের মতো করে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম উমা কিছু বলবে। তুমি কি কিছু বলবা? তোমার নাম কিন্তু অফিসের খাতা থেকে বাদ দেইনি, তুমি চাইলে অফিস করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ভেবে দেখব। তারপর আমি আর উমা ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে ঘুম হঠাৎ ভেঙে গেলে দেখি পাশে উমা নেই। তারপর চেয়ে দেখি ড্রেসিং টেবিলে উমা সাজুগুজু করছে। আমি শুয়ে শুয়েই এক মাথার নিচে দিয়ে বললাম, কোথাও কি যাচ্ছ তুমি? আব্বু আম্মু ও সময় এসেছে আমাদের নিয়ে যেতে। আমি তো যেতে পারবো না, তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো।
আর তখন উমা দাঁড়িয়ে যা বলে তাতে আমি উমা আর আমার খালাতো বোনের মধ্যে অনেক তফাৎ খুঁজে পাই। কারণ উমা বলল, তোমার ছাড়া আমি যাব না। আচ্ছা উমা, তুমি কি উমা নাকি? না তো, আমি হচ্ছে তোমার ওয়াইফ। তারপর আর কোনো কথা বাড়ালাম না আমি। খালা খালু সহ সোমা চলে গেল সন্ধ্যার দিকে তাদের বাসায়। আমি সত্যি দেখলাম উমা যাবেই না। ওর আম্মু একবার জিজ্ঞেস করছিল যে কেন যাবে না, তার উত্তর হিসেবে উমাও বলে দিছে যে অন্য কোনো দিন যাবে। সেদিন ওভাবে কেটে গেলে পরের দিনই তাড়াতাড়ি ঘুম থেকে উমাকে না জাগিয়ে দিয়েই অফিসে চলে গেলাম। জাগালের অফিসে যেতে দিত না পাগলিটা। হেঁটে হেঁটে অফিসে চলে এলাম। অফিসে গিয়ে সোজা আমার কক্ষে চলে গেলাম। অফিসের লোকেরাও কানাকানি করলো যে বিয়ের একদিন পরেই স্যার বাসা ছেড়ে অফিসে চলে এসেছে। কয়েকজনেরা তো এটাও বলে যে হয়তো ম্যাম তাকে খুব করে জ্বালাতন করছে 2 দিনে, তাই বাধ্য হয়ে অফিসেই চলে এসেছে। আমি তাদের কথায় কান্না দিয়ে আমার সেই আগের ফাইলটা কমপ্লিট করতে লাগলাম। ফাইলটা আমার টেবিলেই ছিল। এর মধ্যে আসিফ ভাই চলে এলো। তার সিটে বসে আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার শুভ সাহেব, কেমন কাটলো বিয়ের দিন? ওই মিয়া, আমাকে সাহেব বলেন কেন? আরে ভাই চেতেন কেন? ম্যামের বাবা পটল তুললে তো, এরপর আপনিই তো সাহেব হবেন। পটল কি? আরে ভাই সেটাও বুঝেন না? পটল হলো ওপরের টিকিট। সেটা পরের কথা। আর বিয়ের দিন খুব ভালো কাটছিল, যা বলে বোঝাতে পারবো না। আচ্ছা তাহলে তো খুবই ভালো। আগের সেই ফাইলটা নাকি এটা? হ্যাঁ আসিফ ভাই। ওকে, কাজে তাহলে আর ডিস্টার্ব করব না, আপনি করুন কাজ। তারপর আমি কাজে মনোযোগ দিলাম। সেদিন 5 ভাগের 1 ভাগ ফাইলটার কাজ সেরে বাসায় নিয়ে এলাম সাথে করে। বাসায় এসে কলিং বেল চাপলাম। তার 2 সেকেন্ড পরেই উমা এসে দরজা খুলে দিল এবং একসাথে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে। সারাদিন কই ছিলা? ফোন কেন বন্ধ? আমাকে বলে যাওনি কেন? আমি কত চিন্তা করছি তুমি জানো? উমা এক নিঃশ্বাসে সবকিছু বলল। আমি উমার সাইড কাটিয়ে রুমে চলে এসে ফাইলটা বিছানায় রেখে বোর্ডটা খুলে ফেললাম। আর ওদিকে উমা দরজাটা বন্ধ করে রুমে এলো। দুপুরে কিছু খাইছো? আমার কথার উত্তর দাও, তারপর বলবো। অফিসে গেছিলাম আর ফোনটা বন্ধ রাখছি। তার কারণ হলো, সবার জীবনের গল্পের মতো যদি আমি ফোনটা খোলা রাখতাম তাহলে অফিসে থাকা লোকগুলো ভাবছো প্রথম প্রথম বিয়ে হয়েছে তো তাই ফোন করছো। সবার মতো তো আর আমি তোমার আর আমার গল্পটা বানাতে চাই না, তাই ফোনটা বন্ধ করে রাখছি। সেটা না হয় হলো, সকালে তো আমায় বলে যাইতা। হ্যাঁ, আমি তোমায় জাগিয়ে তুলি তখন, আর অফিসে আমায় না যাইতে দাও। আর কখনো এমন করবা না শুভ, প্লিজ। উমার কাণ্ড দেখে আমি বিছানায় বসা থেকে হাত দিয়ে উমাকে বিছানায় তুললাম। ঠিক আছে, তবে একটা শর্তে। কি শর্ত? অফিসে থাকাকালীন সময় একবারও ফোন দেওয়া যাবে না। ঠিক আছে, দিব না। চলো না, সকাল থেকে কিছুই খাইনি আমি। তাহলে চলো, আজ না হয় আমরা দুজন রেস্টুরেন্টে যাই। ঠিক আছে। তারপর আমি আর উমা আব্বু আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। আমি উমাকে বলেও রিক্সাতে উঠাতে পারিনি, ও নাকি হেঁটে হেঁটে যাবে। তাই কি আর করার, উমার সাথে কথা বলতে বলতে চলতে লাগলাম। আমরা দুজন হাঁটছি। তখন আসিফ ভাইকে একটা মেয়ের সঙ্গে হাঁটতে দেখে আমরা দুজনেই আসিফ ভাইয়ের সামনে গিয়ে দেখতে পাই, আরে এটা তো উমাদের অফিসের ম্যানেজমেন্টের মেয়েটা, আর তার নাম তুলি। আমাদের দেখে ভূত দেখার মতো চেয়ে থাকলো দুজনেই। কি ব্যাপার আসিফ ভাই, তুলি ম্যাডামের সাথে কই যাচ্ছেন? না মানে একটু সামনেই। তা সামনে কই? একটা মুভি রিলিজ হয়েছে, সেটাই দেখতে। আচ্ছা যান, আর হ্যাঁ বিয়েটা করে নিয়েন তাড়াতাড়ি, তা না হলে পরে তুলির বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে ভাই। তারপর আমি আর উমা ওদের সাইড দিলাম। ওরা চলে গেল। উমাকে নিয়ে পাশের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। এভাবেই কয়েকদিন চলে গেল। সকালবেলায় আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন উমা আমাকে বলল, তোমার অফিসে যেতে খুব কষ্ট হয় তাই না? হঠাৎ এ কথা বললা কেন? আব্বু তোমাকে বাইক গিফট করতে চাচ্ছে, তুমি প্লিজ না করো না। শোনো উমা, আমি খালুর কাছ থেকে কিছু নিতে পারবো না। তাকে বলে দিও আমি টাকা জোগাড় করে নিজেই কিনে নিব। তুমি রেগে যাচ্ছ কেন? আমি না করে দিবানি। তারপর উমার কপালে একটা চুমু দিয়ে কমপ্লিট ফাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। অফিসে চলে গেলাম। অফিসের বসের কেবিন ফাইলটা জমা দিয়ে আমার কেবিনে এসে ল্যাপটপের ভিতরে কিছু কাজ করতে লাগলাম। কিছু কাজ করা হলে বস তার রুমে রাখলো। আমিও কাজ ছেড়ে উঠে তার কেবিনে চলে গেলাম। এখন আসিফ ভাই অফিসের বস। আমি বসের রুমে গিয়ে চেয়ারে বসে পড়লাম। শুনুন মিস্টার শুভ, ফাইলটা সব কিছু ঠিকঠাক, তবে তবে কি আসিফ ভাই? এই নিন আপনার প্রমোশন লেটার।
আসিফ ভাই আমার দিকে একটা খাম এগিয়ে দিয়ে আমি তো মহা খুশি। আমি সেটা নিয়ে একটা উমার জন্য গিফট নিয়ে বাসায় চলে এলাম। গিফটটা নিচে রেখে উমার চোখ বন্ধ করে নিয়ে এলাম সেখানে। গিফটটার কাছে উমাকে এনে ওর চোখের বাঁধনটা খুলে দিলাম। উমা গিফটটা দেখে ওর মুখে হাত দিয়ে, এটা তো একটা বাইক। আর এটা তোমার জন্য। তুমি কষ্ট পাইছো আমি মানা করে, তাই না? না না, আমি কোনো কষ্ট পাইনি। তারপর উমাকে সাথে করে নিয়ে বাইকে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। এইভাবেই অনেক দিন কেটে গেল আর আমরাও খুব সুখী হলাম। এর মধ্যে আব্বু আবারও সিঙ্গাপুর চলে গেছে আর সোমা প্রায়ই আমাদের বাসায় ওর বোনের জন্য আসে। রফিক মামারও এর মধ্যে একটা রেস্টুরেন্টের ম্যানেজার নিয়োগে চাকরি হয়ে যায় আর তার জন্য আম্মু মেয়ে দেখছে। একদিন অফিসে বসে নিয়মিত কাজ করছি, তখন উমা আমায় ফোন করলো, কিন্তু আমি ফোনটা রিসিভ করলাম না, বরং ফোনটা অফ করে দিলাম। আমি উমাকে আগেই বলে দিয়েছিলাম অফিস টাইমে কখনো কল করা যাবে না। অফ করে কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হলে কয়েকটা গোলাপ নিয়ে বাসায় চলে এলাম, কিন্তু রুমে গিয়ে উমাকে দেখতে পেলাম না। তাই আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলে দিল ছাদে গেছে। তাই আমিও গোলাপগুলি নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি উমা রাতের তারাদের দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে উমাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। শোনো না, একটা সুখবর আছে। কি? আমাদের একটা বেবি দুনিয়াতে আসবে। তারপর আমি উমাকে সামনের দিকে করে, সত্যি? তোমার ছেলে বাবু পছন্দ নাকি মেয়ে বাবু? তোমার যেটা আমারও সেটাই। আমার তো ছেলে বাবু। কিন্তু আমার তো মেয়ে বাবু চাই। কিন্তু তুমি যে বললে আমার যেটা পছন্দ। আমি মনে করেছিলাম তুমিও মেয়ে বাবু চাও, তাই বলছিলাম। কিন্তু আমার তো ছেলে বাবুই চাই। এভাবেই উমা আর আমার মধ্যে তর্কাতর্কি হতে লাগলো। আর হঠাৎ করেই আমার মুখ ফসকে বেরিয়ে আসলো, যদি মেয়ে বাবু না হয় তাহলে আমি তোমায় তালাক দিব। এটা কি করলাম আমি? উমা কাঁদো কাঁদো গলায় বলল, আর যদি মেয়ে বাবু হয় তাহলে আমিও তোমায়। বলেই নিচে চলে গেল। উমা চলে গেলে আমি সেখানে বসার বেঞ্চে বসে আমার হাতে থাকা গোলাপগুলো পাশেই রেখে দিলাম। আর অন্যদিকে উমা গিয়ে আম্মুকে সব বলল। উমা সবকিছু বলে তার রুমে চলে গেল এবং আম্মু আমার কাছে চলে গেল। আমি আম্মুকে দেখে উঠে সরে পড়লাম আর আম্মু বেঞ্চটায় বসে পড়ে বলতে লাগলো, তুই উমার সাথে এটা একদমই ঠিক করলি না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। শোন, ছেলে বা মেয়ে হওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোদের সন্তান যেন দুনিয়াতে ভালোভাবে সুস্থভাবে আসুক, এটাই উপরওয়ালার কাছে কামনা কর। আমি আম্মুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং আম্মুর কথাগুলো কলিজায় এঁকে গেল। এটা তুচ্ছ কথা একদমই নয়, এটাই হচ্ছে সবচেয়ে সেরা কথা। জি আম্মু। আর হ্যাঁ, ভুলটা যখন তুই আগে করেছিস তাই উমার কাছে গিয়ে সরি বল। আমি আম্মুর কথা মতো যেতে লাগলাম। তখন আম্মু ডাক দিয়ে, এটা উমার জন্য এনেছিলি তাই না? আম্মু। তারপর আমি আম্মুর হাত থেকে ফুলগুলো নিয়ে নিচে রুমে চলে গেলাম। রুমে এসে দেখি উমা বিছানায় জড়সড় হয়ে কাঁদছে। আমাকে দেখে উমা তার হাত দিয়ে চোখগুলো মুছছে। আমি উমার কাছে গিয়ে, শুনো না, আই এম সরি প্লিজ। কিন্তু উমা কোনো কথা বলল না, আবারও উল্টো দিকে বসলো। আমি বিছানায় উঠে ওর মুখটা দুহাত দিয়ে ধরে দেখি চোখগুলো লাল টমেটোর মতো লাল হয়ে গেছে। আল্লাহ আমাদের ছেলে বা মেয়ে সন্তান দেয়, আমরা একজনকে না চেয়ে চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানটাকে সুস্থভাবে দুনিয়াতে আনেন, চাই সেটা ছেলে বা মেয়ে হোক না কেন। সত্যি। সত্যি। এরপর এভাবেই আমাদের জীবন কাটতে লাগলো আর আমাদের টুইন বেবি হলো, তাও যমজ, একজন ছেলে আর একজন মেয়ে। আমাদের পরিবার আর আমরাও অনেক হ্যাপি হলাম। দোয়া করবেন আমাদের জন্য।